সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে, পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক নিয়ে জাতীয় নির্বাচন শঙ্কার মধ্যে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কাঠগড়ায় সরকার ও কমিশন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক এবং শাহেদ আলম সাংবাদিক ও বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সংকটের জন্য সরকার ও কমিশনকে দায়ী করলেন মির্জা ফখরুল। সুযোগ নেই নির্বাচনের আগে গণভোটের। একটি দলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ জামায়াতের। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ ভোটের তফসিল দেবে ইসি। 12 কেজির গ্যাস সিলিন্ডার 300 টাকা বেশিতে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। জনবান্ধব নয় জ্বালানি নীতি, বলছে ক্যাব। আমদানি নির্ভরতায় স্থানীয় উৎপাদন ব্যাহতের অভিযোগ। এবং ছুটির দিনে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বাড়তি 10 টাকা। বেশিরভাগ সবজির দর কমায় কিছুটা স্বস্তি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি কাঠগড়ায় সরকার ও কমিশন। মান্না ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আপনি গতকালকে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যে আপনি যেটি বলেছেন যে সরকার প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। আর আজকে একটি অনুষ্ঠানে আপনি যেটি বলেছেন যে দেশ এখন বিরাট সংকটে, উদ্ধারের ক্ষমতা সরকারের নেই, তাহলে উদ্ধার করবেটাকে? দ্বিতীয় অবস্থায় যেমন প্রথমেই বলি, উদ্ধার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, অংশী যারা তাদের। সরকারের ক্ষমতা নেই এই জন্য বললাম আমি। আমার কাছে মনে হয়েছে এই সংকটটা তাদের ভুল আচরণের জন্যই, অথবা বিশেষণ যাই প্রয়োগ করি, আচরণ উচ্চারণের জন্য হয়েছে। বেশি বড় করে যে বিতর্ক সেটা হচ্ছে যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট ছিল সেইটা, বিএনপি যে এত কড়া একটা রিয়াকশন দিয়েছে, প্রধানত এই ডিসেন্টটা বাদ দেওয়া হয়েছে জুলাই সনদ থেকে, যেটা গণভোটের জন্য যাবে। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের এখানে সম্ভবত বলেছি, এইরকম নোট অফ ডিসেন্ট নিয়ে একটা গণভোট হয় কেমনি, ইয়েস নো কেমনি হবে, এর এক একটা এক এক রকম আছে। এটা আমার কাছে খুব বোধগম্য নয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন তিনি বলেছেন যে দরকার লাগলে আরও একটা গণভোট হবে। এই যা থাকবে একটা প্যাকেজের মতো যাবে, তারপরে যখন এটা পাস হবে বা যেটাই হবে, আমরা বলছি যে এইটাকে আমরা ওকে বলছি না, কিন্তু ক্যারি অন করতে বলছি। আমরা এটা ওপেন করবো, করবার পরে যে ডিফারেন্সগুলো দেখবো সেটার পরে আর একটা গণভোট হবে, জনগণ যে রায় দেবে সেটা করবো। আমরা নির্বাচনেও এটাকে ইস্যু করবো, আমাদের ম্যানিফেস্টোতে থাকবে, তার উপরেও জনগণ ভোট দিতে সিদ্ধান্ত করতে পারে। জনগণের নাই তো চূড়ান্ত, এটা মানা উচিত। কমিশনের আচরণ দেখে আমার মনে হচ্ছিল যে তারা এটা মেনেছে এবং এটা যাবে সেই মর্মে। ওই যে বইটা ছাপা হয়েছে, কতগুলো প্রস্তাব আছে, কি কি আছে, এবং সাথে কার কার নোট অফ ডিসেন্ট যে ছাপা হয়েছে, এটার মধ্যে এটা ছিল। এখন যদি তারা এটা বাদ দিয়ে দেন, তাহলে আমাদের সাথে এতদিন ধরে আলোচনা করলেন কেন, এবং আলোচনা করবার পরে না বলে কেন বাদ দিলেন? ক্রাইসিসটা ওই জায়গায় হয়েছে আমি মনে করি। এই কারণে আমি মনে করছি যে থুতু তারা ফেলেছে, সেটা চাটবেন নাকি আবার বুঝতে পারি না। কারণ এই রকম তো ঘটে নাই। কিছুদিন আগে যেটা হলো যে তারেক জিয়ার সঙ্গে কথা বলবার জন্য ডক্টর ইউনূস চলে গেলেন লন্ডন, সেখানে গিয়ে কথা বললেন, সেইখানেই ইলেকশনের স্কেজুল না হলে একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করলেন। তিনি আবার এইটা করলেন। তাতে আমি একটা কনক্লুশন নয়, আমার ধারণা হচ্ছে যে
এই গভর্নমেন্ট এটা সলভ করতে পারবে না। সবগুলো পার্টিকে, আমি একে বিএনপিকে বলছি, সবাইকে বলছি যে সবাই মিলে এখনও আলোচনা করে এটা নিষ্পত্তি করা সম্ভব আমি মনে করি। ধরেন যে কবে গণভোট হবে এটা খুব মেজর ইস্যু মনে করি না। আমি যদি মনে করি যে রিলেটিভ অ্যাডভান্টেজটা আছে ইলেকশনের ডেটে, কিন্তু আগেও যদি হয় তাতে মহাভারত অশুদ্ধ হবে না, এই কথা আমি এখানে আপনাদের এখানে বলেছি আগে। তো সেটা সেটেল হতে পারে। আর যেটা নিয়ে এখন এই বড় জিনিস হলো এইটার কীভাবে সলিউশন হয়, এটা গভর্নমেন্ট, বিএনপি, জামাত এবং দরকার হলে সবার সাথে আরেকবার কথা বলে সেটেল করা যেতে পারে মনে করি। এটা গভর্নমেন্ট একা পারবে না। আর এইটা আমি না জানেন প্রথম থেকে বলছি যে ডক্টর ইউনূস বলেন বা তার এই উপদেষ্টা পরিষদে যারা যারা আছেন, উনি নিজেই যেমন বলেন যে নিজের নিজের পেশায়, নিজের নিজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তারা সবাই খুব সাকসেসফুল, কিন্তু যে ক্ষেত্রে তারা এখন কাজ করতে আসছেন এইখানে দে আর জাস্ট নোভিস, মানে তাদের আচরণের মধ্যে এরকম কিছু নাই, ফলে তারা এটা হ্যান্ডেল করতে পারবে বলে আমার মনে হয় না। মাসুদ কামাল ভাই, এই যে সংকটটা তৈরি হয়েছে, বিশেষ করে গণভোট নিয়ে একটা বিতর্ক, একই সঙ্গে নোট অফ ডিসেন্ট নিয়ে বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এর যখন সুপারিশটা দেওয়া হলো, ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দিলেন, এরপরে যে বিতর্কগুলো বা সংকটগুলো তৈরি হলো, এই সংকটের তৈরির পেছনে মান্না ভাই যেটি বললেন যে সরকারই মূলত দায়ী এবং কমিশনের একটা দায় রয়েছে, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? এর জন্য কমিশন দায়ী, সম্পূর্ণভাবে কমিশন দায়ী। কমিশন ইন্টেনশনালি এই কাজটা করছে একটা ভোজগোটো পাকানোর জন্য। এই কমিশনের নিয়োগ যে ভালো না, এটা আমি শুরুর থেকে বলতেছি। এই কমিশনের নিয়োগ ভালো না, এটা লোক ভালো না, এরা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য। বিদেশ থেকে আসছে, তো গুজরাট আসছে, এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না, ঘাস টাস খাও, আমরা বাইরের থেকে আসছি, তোমরা দেখো দেশ কীভাবে চালাতে হবে। যখন দেখছি খুব একটা সুবিধা হচ্ছে না, একটা মানে ভজগোটা পাকাই দিছে, সিম্পল একদম। ভাই, যে আলোচনাটা হয়েছে, তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা, কীভাবে লেখলো? এতগুলি বিষয় কি একশো? আর গণভোটের যে কনসেপ্টটা, এটাও আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তিকর কনসেপ্ট। এটা কি হয়? একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয়? এটা আপনি আমাকে প্রশ্ন করলেন, ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন, এই উত্তর হানাতে হয়? এখানে তো 2টা প্রশ্ন, আর এখানে 48টা প্রশ্ন। আপনি কীভাবে হানাতে বলবেন? আপনি উচ্চ কক্ষের আলোচনা, আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। উচ্চ কক্ষ কেউ মানছে, কেউ মানে নাই। আচ্ছা, উচ্চ কক্ষ কি পিয়ার হবে, নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাতিক হারে হবে? এটা নিয়ে আপত্তি আছে, বিএনপির আপত্তি আছে, তারা তো সংসদের আনুপাতিক হারে চায়। এখন আপনি ওর মধ্যে ঢুকাই দিলেন উচ্চ কক্ষ। এখন আমি উচ্চ কক্ষ চাই, কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না, আমি কি দিব? আমি যদি না বলি তাহলে আমি উচ্চ কক্ষ চাই না, আমি তো উচ্চ কক্ষ চাই রে ভাই। তো সোনার পাথর বাটি হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এভাবে হয় না। মানে এটা হলো, জানেন, পুরো জিনিসটা হলো যে বাস্তব অর্থ যেটা হলো, এটা হলো বিএনপিকে মাইনকা চিপা, বুঝছেন? ওই মাইনকা চিপাতে ফেলানোর একটা পদ্ধতি, এবং বিএনপি বাস্তবিক অর্থেই এখন মাইনকা চিপার মধ্যে আছে। কিন্তু আজকে মান্না ভাই বলছে যে এই যে সংকট, এই সংকট উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি কি করবে? মাইনকা চিপায় থাকলে সমাধান। আমি বলি বিএনপি যখন ঝামেলাটা বলি আপনাকে, বিএনপি যদি বলে এটা মানি না, তাহলে বলবে কি আপনি তো সংস্কার মানেন না। আপনি যদি বলে বিএনপি মানি, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল। বিএনপি কি করবে? এখন এইগুলো জানেন, ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে 2 গ্রামের 2 পোলারে পাঠাচ্ছি লেখাপড়া করাইতে, সংক্ষেপে বলি, যে আইসা নিয়ে বলছে কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও। তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি, আই ডোন্ট নো অর্থ কি? ওইকে আমি জানি না, ওইকে জানে না। এগুলো এই গল্প হয়েছে। এখন বিএনপি যেই বলবে যে এইটা তো হইল না রে ভাই, কই তাহলে সংস্কার চায় না, সহজ হিসাব, বিএনপি সংস্কার চায় না। এটা বিএনপি তো একটা বিপদ না, এই বিপদে তারা ফেলাইছে। এখন আমি বলি আপনাকে, সবসময় চালাকি ভালো না, এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে। বিএনপির আমি মনে করি, আমি যদি বিএনপি যদি পরামর্শদাতা হইতাম, বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক আছে ভাই, তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো, গণভোট আবার ইলেকশন দিন করা লাগবে না, এখনই করো গণভোট। ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো, এবং যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, ওই তো না জয়যুক্ত হবে। এবং যদি না জয়যুক্ত হয়, আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে, এই ঐক্যমত্য কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না, যারা এটা ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না, আমি করি না পার্সোনালি। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে, এখানে এমন কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে সব গেল রে ভাই, তাহলে সব গেল।
তাহলে এই যে 8-9 মাস ধরে যে এতগুলো লোক গেল, যে বসলো, কথাবার্তা বললো, এগুলো সব চলে গেল। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে, এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ অতীতের রেফারেন্স তারা আনছেন। আলী রিয়াজ স্যার ভোট দিতে পারবো, উনি তো আবার স্যার হয় আমার সরাসরি টিচার, কিন্তু উনি তো আমেরিকার ভোটার। উনি এই জনগণের পালস উনি কেমনে বুঝবো? উনি কি দেশের জনগণের পালস বুঝে? ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্বটা নেওয়া উচিত হয় নাই তো উচিত। জি শাহেদ ভাই, এই যে যেটা মাসুদ কামাল ভাই বললেন যে বিএনপি আসলে পড়ে গেছে মাইন কাচি পায়, এবং বিএনপিকে অনেকেই বলছেন যে বিএনপি আসলে উভয় সংকটেই আছে। একটা পক্ষ বলার চেষ্টা করছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী, আবার তারা যে প্রতারণার শিকার হয়েছেন এটা নিয়েও কড়া কোনো প্রতিবাদও করতে পারছেন না। মানে সব মিলিয়ে কি আসলে বিএনপি উভয় সংকটে আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আসলে বিষয়টা হলো যে আমি প্রথম কথা হলো গণভোট নিয়ে কোনো শঙ্কা দেখি না। গণভোটের যে বিষয়টা সেটি নির্বাচনের দিন হবে এ বিষয়ে কোনো আমার কাছে সন্দেহ নাই। আগে যে করার চেষ্টা করা হচ্ছে ওইটা হালে পানি পাবে না। আমি গতকালকে প্রথম আলোর একটা রিপোর্টে এই ধরনের একটা আভাস পেয়েছি, এবং এমনিতেও এই আভাসটাই পেয়েছি সরকারের যাদের সাথে কথাবার্তা হয়েছে। সুতরাং নির্বাচনের দিন গণভোট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জামায়াত ইসলাম পিআর ক্যাম্পেইনের মতো গণভোট ক্যাম্পেইনেও যে ব্যাকফুটে চলে যাবে এ বিষয়ে আমার সন্দেহ নাই অন্তত। কিন্তু শঙ্কা হচ্ছে গণভোটের কন্টেন্ট নিয়ে, অর্থাৎ 48টি বিষয়ে সিদ্ধান্ত হেনাতে আসতে পারে না। এবং এই যে 48টি বিষয় দেখুন, আপনারা যদি এই প্রেক্ষাপট আপনাদের জানা থাকে তাহলে আপনারা বুঝবেন প্রায় 1200-র বেশি সংস্কার সুপারিশ আসে নানান জায়গা থেকে, এবং এর অনেকগুলোই কিন্তু মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, বিএনপি মেনে নিয়েছে। ওগুলার কার্যক্রম হয়তো কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও কোথাও শুরু হয়নি। 160 অথবা 166টি বিষয়ের উপরে যেগুলো দ্বিমত ছিল সেগুলো নিয়েই ঐক্যমত্যে আসার জন্য আলোচনা হয়েছে। এখন ঐক্যমত্যে যে আলোচনা হয়েছে সেখানে এমন এমন বিষয় আছে যে বিষয়গুলোতে আপনি একদম ওয়াইডভাবে বলতে পারতেছেন না এটা হ্যাঁ এটাই আমি করব ওইটাই আমি করব না। সেই সব জায়গাগুলোতে যে ডিসেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিমত রাখা হয়েছে, যেটা এটা নির্ভর করবে সিচুয়েশনের উপরে আমরা কেমনভাবে কি করব, সেই জায়গাগুলোতে এই 160টার উপরে যে নোট অফ ডিসেন্টের সুযোগ নিয়েই এটাকে রেখেই যে জনগণের সামনে লক্ষ কোটি মানুষের সামনে সাইন করলো সরকার, কিন্তু যখন সুপারিশটা উপস্থাপন করলো সেগুলোকে বাদ দেওয়া হলো। তাই স্পষ্ট প্রতারণা, রাইট? আপনি এই প্রতারণার জবাব কিভাবে হবে সেটি একটি সমস্যা। গণভোট নির্বাচনের দিন যদি হয়, এই যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হবে, এই ধরনের একটা বিষয় ছিল, ভাবনা ছিল। এখন সরকার মনে করছে, ঐক্যমত্য কমিশন, সরকার না, তারা এগুলোকে তুলে দিয়েছে, স্পষ্ট প্রচারণা। একটা সিম্পল উদাহরণ দেই, ওনারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কি প্রক্রিয়ায় হবে এইটা নিয়ে ওনারা যেই সলিউশন দিয়েছেন এটাকেই মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলোর। একটা উদাহরণ দিই, জামায়াতে ইসলামী যারা এই বিষয়গুলো নোট অফ ডিসেন্টের বিরোধিতা করছে, এক ইসলামী ব্যাংকে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এটা থেকে ওনারা ভিন্ন পক্ষকে ছেড়ে দিবেন এই সিদ্ধান্ত দিতে পারবেন না? এক ইসলামী ব্যাংক ওনারা ছাড়তে পারছেন না, আর বাংলাদেশের এত এত মানুষ, 18 কোটি 20 কোটি মানুষের ভাগ্য পরিচালনা করার জন্য যে বা যারা এই রাজনৈতিক দল পরিচালনা করবেন তাদেরকে আপনি হাত পা বেঁধে বলবেন যে সাঁতার কাটো, এবং গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় বলবে অজনপ্রিয় গভর্নমেন্ট, এটাকে ফেলে দাও। মানে বিষয়গুলো হচ্ছে যে আসলেই উভয় সংকট। এই জন্য আমি বলছি গণভোট সমস্যা না, গণভোটের কন্টেন্ট যেটা আছে এটা সমস্যা, এটা স্পষ্টই প্রতারণা। এবং এর পেছনে আমি দায়ী করব যারা ঐক্যমত্য কমিশনে আছেন, মাসুদ ভাইয়ের যেমন স্যার, আমারও স্যার, আরেকজন আছেন উনিও আমাদের কাছের। আমার মনে হয়েছে যে এটি ওনাদের ব্যক্তিগত অভিলাষ অভিপ্রায়টাকে ওনারা ঐক্যমতের নামে জুড়ে দিয়েছেন, যেটা কমপ্লিটলি আনফেয়ার, এবং এটার মধ্যে একটা জেদাজেদিও কাজ করেছে বলে আমার মনে হয়েছে আর কি। এবং এটা করা উচিত হয় না। এটা আমাদের সবকিছু ওয়েল ডকুমেন্টেড, টেলিভিশনে আলোচনা সমালোচনা যা হয়েছে, এখন এসে যদি আপনি একটা হুট করে একটা জিনিস জুড়ে দেন তাহলে তাতে প্রতারণা। জি মান্না ভাই, এই যে চলমান যে বিতর্কের মধ্যে অনেকে আবার মাঝখানে আমরা তো একবারে মানে আশ্বস্ত হয়ে গেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আবার নতুন করে সেই অনিশ্চয়তা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না হবে না।
যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আজকেও প্রেস সচিব বললেন যে কোনো মূল্যে 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচনটি হবে। কিন্তু এই যে মানুষের মধ্যে শঙ্কা, আতঙ্ক, সেটি কাটানোর দায়িত্ব কার নির্বাচন নিয়ে? দায়িত্ব তো সরকারের, কিন্তু সরকার দায়িত্ব কাটাবে কি? ওই যে পরশুদিন নাকি তার আগের দিন প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে, আক্রমণ হতে পারে। এইটা কোন ধরনের কথা আমি তো বুঝতে পারি। এটা কি মানে এই ধরেন ধানমন্ডির মাস্তানরা গোলমাল করবে বা উত্তরা থেকে লোক এসে হামলা করবে? ও তো পুলিশ আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দিতে পারে। আরও বড় মাস্তান হলে ডিজিএফআই আছে, ওটা আছে, তারা ঠিক করবে। হোয়াট হি মেন্ট মানুষ কিন্তু বুঝেছে, এবং তাতে মানুষের মধ্যে আরও আশঙ্কা বেড়েছে। খোদ প্রধান উপদেষ্টা যদি এরকম একটা কথা বলেন এবং তার কোনো ব্যাখ্যা নাই, আর কোনো কথাবার্তাই নাই, আমরা যে এত কথা বলছি এগুলো নিয়ে কোনো জবাব দেওয়ার দরকার মনে করছেন, তারা কীরকম করে এটা সমাধান করবে? নির্বাচন নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, ওই যে ওদের যেরকম স্যার, উনি তো আমার স্যার। আমি বললাম, স্যার আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি ছাত্র ছিলাম, গ্রামবাসীরা পিটালো ছাত্রদেরকে, পুলিশকে ফোন করলো, এরা কান্দো, ফেসবুকে অন্য জায়গায়, একটা পুলিশও যায় নাই। তো এলাকাতে যখন ভোট হবে, যার জোর যেখানে, ও ব্যালট বাক্স নিয়ে বাড়ি চলে গেলে পুলিশ কিছু করবে? পুলিশ দেখবার আবার এ তো পরদিন ক্ষমতায় যেতে পারে, আমি তাকে কি করবো? তো ওইটা কি করবেন আপনি? ওই যে আমি বলি যে সুইট টকারের সুইস মাইন্ড দিয়ে শেষ, কোনো রকম আনসার দিলেন না। এই কথাগুলো বললে না, উনি শুনলে হয়তো ওনার কষ্ট লাগবে, কিন্তু এতই নিরেট সত্য, এবং এই পরিস্থিতি আমাকে এরকম কষ্ট দেয় যে আমি না বলে থাকতে পারি না। আমি তো এরকম দেখছি না যে উনি দায়িত্ব নিয়ে জনগণকে এটা দূর করবে। ওনার দায়িত্ব ছিল কি পুলিশকে ডেকে বলা, যা হয়েছে হয়েছে, তোমরাও বাড়াবাড়ি করেছো, মানুষও তোমার উপরে শোধ দিয়েছে, কিন্তু দিস ফর অ্যান্ড নো ফার্দার, কিচ্ছু হবে না, তোমরা ডিউটি করো। যারা মানবতা বিরোধী অপরাধ করেছো, সরাসরি মানুষকে গুলি করে হত্যা করেছো একটা অন্যায় আদেশে, তাদের বিচার আমি করবো, বাকিদের টাচ করবো না, তোমরা কাজ করো। ওই রকম একটা ভরসা পুলিশের মধ্যে তৈরি করতে পারলেন না কেন? উনি তো চেষ্টাই করেননি। দুইবার যে বৈঠক করেছেন, তাদেরকে বলেননি পুলিশকে যে তোমার এই এই কাজ এইভাবে করো, বলেননি। এবং তারপরে পুলিশের মধ্যে করছে, বসে থাকে, না কাজ করে, না কারো কথা শোনে, কিন্তু তলে তলে টাকা পয়সার ব্যাপারে কাজকর্ম হচ্ছে। এবং যার যেখানে জোর, সে জোরেও করছে, আবার টাকার জোরেও করছে। নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে, আর প্রতিপক্ষ যদি নিরীহ হয় তাহলে তো তারা আরও বিপদ। তাহলে কে করবে? তখন আমি বলছি, বিএনপিকে আমি বলছি যে আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করতে হবে, আপনারা এই দায়িত্ব নেন। জামাতকে আমি বলছি, দেখেন 6 মাস আগে জামাতের সাথে দেখা হলে সালাম বিনিময় করতাম না, এখন পরিস্থিতি এমন হয়েছে যে তারা একটা ফ্যাক্টর হয়ে গেছে। তো বলছি যে আপনাদেরও দায়িত্ব আছে। ভালো ভোট নির্ভর করে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে, স্টেক হোল্ডারদের উপরে। এই গভর্নমেন্ট কিছু করতে পারবে না। জি, কিন্তু জামাত তো অন্যরকম কথা বলছে যে বিএনপির বর্তমান যে ভূমিকা, এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে। এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে। না, উনি যেটা বলেছেন না, এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই। উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি। আচ্ছা, আপনি শুনতে ভুল শুনেন তো ভাই। ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক কথা। আচ্ছা, উনি এটা বলতে চেয়েছেন আমরা মানে জামাতের তো ঈদের আনন্দ, যে চান্স একটা পাইছি বিএনপিকে বেকায়দা ফেলানোর জন্য। এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না। সমস্যাটাকে আমি বলি আপনাকে, দেশের অ্যাবাভ 90% লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায়। এটা জানাটা কিন্তু কঠিন। বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন। জামাত এই চান্সটা নিচ্ছে। আমরা বলবো যে বিএনপি সাইন করে আসছে, এখন যে বলে না কাবিনে সিগনেচার করছেন, এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না। আরে ভাই, কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে, আছে তো রে ভাই, এত সহজ তো না দুনিয়াটা। কিন্তু এখন এগুলি যেগুলো বলতেছে এগুলি কেন? ওই যে বললাম না, তার বেকায়দায় ফেলানোর জন্য। শুনেন, জামাতের লক্ষ্যটা কি বলুন তো? জামাত ইন দ্য মিন টাইম ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে, জায়গাটাকে খোঁজখবর নিছে, কোথায় কি আছে না আছে। ছাত্র সংসদ নির্বাচনগুলি তারা ভালো করছে, কেন করছে এটারও একটা ব্যাখ্যা আছে। এবং এটাকে নিয়ে এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে। কিন্তু যত কিছুই বলেন ভাই, জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস। জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে আমি এমন অনেক লোক, আমি অনেক বলবো, আমি আমার কথাই বলি, ভোট যখন দিতে যায় একটা প্ল্যান করে যায়, অমুকে ভোট দেবো, ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি।
ভেতরে ঢুইকে মানে মন চেঞ্জ করে ফেলাই, এটা কিন্তু আছে ভাই, বাংলাদেশে সবাই আছে। বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয়, সরি এটা অনেকে আবার অন্যভাবে নিতে পারে, বাট সব বেসিক্যালি হয় হুজুকে। আচ্ছা, হুজুকটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি আপনি জানেন না, এবং ওই হুজুকে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে, জাস্ট ভাইসে যাবে। জি শাহেদ ভাই, যেটা মান্না ভাই যেটা বললেন যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা করেননি বা চেষ্টা করার ইচ্ছাই ন্যূনতম ছিল না, আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি তাই, মানে সরকার এরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখতেই চেয়েছে কি সবসময়? না, আমি যেটা বলি বারবার যে ডক্টর ইউনূস খুব বড় মানুষ, এ বিষয়ে সন্দেহ নেই। উনি আমাদের ন্যাশনাল প্রাইডের একটা জায়গায়, কিন্তু উনি বাণিজ্য বোঝেন ভালো, উনি রাষ্ট্র বোঝেন না আর কি। এটা আমি ছোট মুখে বড় কথা হবে, কিন্তু এটাই সত্য। উনি যদি রাষ্ট্র বুঝতেন তাহলে বাংলাদেশে এমন অনেক কাজ আছে, যেমন আইন শৃঙ্খলা, পলিটিসাইজেশন অফ পুলিশ। আমরা বারবার শেখ হাসিনার আমলে কেন বিচার ব্যবস্থা নিয়ে এত গোস্বা প্রকাশ করেছি, এমনকি গণজাগরণ মঞ্চের বিচারের বিরোধিতা করেছি, বিকজ বিচার প্রক্রিয়াটা সস্তা ছিল না। যেসব আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এগুলোর বিতর্ক ছিল, এবং ট্রায়াল প্রসেসটা বিতর্ক ছিল। এখন আমরা কি দেখছি যে একই শেখ হাসিনা অন্যায় করেছে, বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যেই প্রক্রিয়ার বিচার হবে এখন হচ্ছে, এখন আইসিটি বলেন, এটা সেটা বলেন, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেসব রিসাইট করছেন, যেসব বই থেকে রেফারেন্স দিচ্ছেন, দিস ইজ অ্যাবসার্ড ফানি একটা বিষয়। হ্যাঁ, তো এই ধরনের ফানি বিষয় যদি আরও চলতে থাকে, তাহলে আপনি এই ট্রায়ালে যত বড় শাস্তি দেন না কেন, মানুষের মনে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এই সন্দেহ দ্বন্দ্ব থেকেই যাবে, যেটা একটা প্রতিহিংসামূলক বিচার। যেহেতু জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, সুতরাং জামায়াত সমর্থিত একজন প্রসিকিউটরকে দিয়ে শেখ হাসিনারও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা আমরা চাই না। আমরা চেয়েছি কি ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা না, আমরা চেয়েছি একেবারে নিউট্রাল বিচার ব্যবস্থা। আজকে এই গুম কমিশনের একজনকে প্রধান করে এমন বিশেষ রাজনৈতিক দল সমর্থিত সশস্ত্র বাহিনীকে কাঁপুনি ধরায় দিয়েছে, যেটা আমরা চাই না। আপনি 5 জন যদি থাকে, আপনি তাদেরকে সিঙ্গেল আউট করেন, একেবারে গড়ে এতজন মানুষকে সশস্ত্র বাহিনীর পুরা জিনিসটাকে এমনভাবে ডিসপ্লেস করা হচ্ছে, দিস আর অল, ওই যে আমি বলেছি এটা রাষ্ট্রের যিনি সর্বোচ্চ মাথা তার ব্যর্থতা, কারণ তিনি রাষ্ট্র বোঝেন না। উনি রাষ্ট্র বুঝলে আজকে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বলুন, প্রশাসন বলুন, 2 দিন আগে একটা প্রশাসন রদবদল সংক্রান্ত একটা কমিটি করলেন, বিএনপি আপত্তি জানানোর পর এটা বাতিল করা হয়েছে। সো দিস ইজ অ্যাবসার্ড। আপনি সিদ্ধান্ত নেবেন, এমন সিদ্ধান্ত নেবেন যেটাতে আপনি স্ট্রিক্ট থাকতে পারেন। ওনাকে আজকে যদি আমি যে বলি স্যার এই জিনিসটা ভালো হবে, এটা করেন, হ্যাঁ এটা করে ফেলো, আরেকজন বললে হ্যাঁ করে ফেলো, এবং ওনাকে কানপড়া দেওয়ার জন্য যেসব মানুষ আশপাশে ঘুরঘুর করেন, ছাত্রসংঘের সাবেক রাজনৈতিক কর্মী একজন উপদেষ্টা আছেন, ওনার খুব আস্থাভাজন, আমি প্রেস সচিবের নাম করলাম না, এদের যে রাজনৈতিক মতাদর্শ দর্শন, এগুলো দ্বারা উনি এমনভাবে প্রভাবিত যে উনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে রাষ্ট্র নামক একটা জিনিসের চরিত্র আছে, সেকুলার চরিত্র আছে, এবং আমার প্রত্যেকটা ডিসিশনের একটা ইম্প্যাক্ট থাকতে পারে, সেগুলো উনি হয় জানেন না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকারের ভেতরে তো সরকার থাকে, মানে সেই ভেতরের ভেতরে কি আর কোনো সরকারের ভেতরের যে সরকারটা সেটা জামায়াতের সরকার, জামায়াতে ইসলামী এই সরকারটা পরিচালনা করছে। আপনি সব জায়গায় গেলে দেখবেন, এটা সচিবালয়ে যান, পুলিশে যান, নানান জায়গায় যান, দেখবেন এটা। এবং এই জন্যই তারা যে নির্বাচন নিয়ে টালবাহানা কিংবা যতদূর বিলম্বিত করা যায় এগুলোর কাজগুলো চলছে, কেননা বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর এই প্রথম তারা সরকার পরিচালনা করছে। এবং জামায়াত সরকার প্রতিষ্ঠা করলে কেমন সরকার হবে তার একটা ধারণা আপনারা পাচ্ছেন, এটার মধ্য দিয়ে পেয়ে যাওয়ার কথা। আজকে রিক্সাওয়ালা, উবার ড্রাইভার, সবজি বিক্রেতা, একটা মানুষের কাছে আপনি যাবেন, কেউ বলবেন না দেশ ভালো চলছে, বলবেন স্যার একটা নির্বাচন দরকার, এইভাবে দেশ চলতে পারে না। তো আপনার তো ট্রায়াল হয়ে যাচ্ছে, জামায়াতের সরকার হইলে কেমনে হবে। ইসলামী ব্যাংক একটা এক্সাম্পল। আমি যদি মওদুদীর ইসলামের মতাদর্শে বিশ্বাসী না হই, তাহলে বাংলাদেশ রাষ্ট্রে আমার চাকরির কোনো সুযোগ থাকবে না। ইসলামী ব্যাংকে যারা গত 10 বছরে নিয়োগ পেয়েছিল তাদের মধ্যে 450 জনকে ছাঁটাই করা হয়েছে, আরও 500 জন 550 জন অপেক্ষমান। এর মধ্যে অনেক মেধাবী আছেন, অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন যারা খুবই ভালো মেধাবী, তাদেরকেও বাদ দেওয়া হয়েছে অনলি বিকজ তাদের এই দলীয় সম্পৃক্ততা নেই। তো আগামীর বাংলাদেশে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করলে সব কিছুই যে দলীয়করণ হবে, বিশেষ মতাদর্শ হবে, একেবারে উল্টাভাবে ভাবতে পারেন শেখ হাসিনার জয় বাংলার কলেমার উপর যাদের বিশ্বাস ছিল না, তারা যেমন এই বাংলাদেশে অচ্যুত ছিল, ঠিক ওই ধরনের একটা সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হতে পারি, এবং সেটাই চাচ্ছে।
তো সবকিছু মিলিয়ে আমরা দেখতেছি যে বর্তমান ইউনূসের সরকার, তার যে সরকার ব্যবস্থা, এটা একটা ট্রায়াল হাউ দ্য অ্যাকচুয়াল গভর্নমেন্ট, ফিউচার গভর্নমেন্ট যদি আছে। এবং আমি এটা মাসুদ ভাই যেমন একবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন যে না ওরা ভোট পাবে না, আমি কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি না, আমি অপশন ওপেন রাখছি আর কি। সো উই শুড অল বি ভেরি কেয়ারফুল। মান্না ভাই, তাহলে কি সরকারের ভেতরের কেউ কি কলকাঠি নাড়ছে, যাদের কারণে বা যাদের প্রভাবের কারণে ইউনূস সরকার কোনো সিদ্ধান্তে অনড় থাকতে পারছেন না বা প্রভাবিত হচ্ছেন? দেখেন, আমি সাধারণভাবে না এই সমস্ত তত্ত্ব বিশেষ করি না, সরকারের ভিতরে সরকারি ওই। আপনি যদি বলেন যে সরকারের বাইরে একটা সরকার আছে, ওইটা আবার বাংলা যেতে পারে। সরকারের ভিতরে কি আছে, আমি তো তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, প্রফেসর ইউনূসের মুখের উপর কেউ কথাই বলে না। প্রফেসর ইউনূস যা নিজের মতো বড় করে তাই করছেন। কেউ কেউ গিয়ে মাঝে মাঝে ওই যে বললো না কান পড়া, এটা দেওয়ার চেষ্টা করে। এটা যদি কোনো কোনোতে ধরেন, কোনো কোনোতে ধরেনও না, তার মতো চলেন। এবং এই যে সবচেয়ে বেশি তার তো বিশ্বাস করবার কথা ছিল শিক্ষার্থীদের, যারা আন্দোলনটা শেষের দিকে লিড করলো, ওদের সাথে তো সম্পর্ক খারাপ হলো। তারাও কিন্তু বলেছে যে সরকার ওয়াদা খেলাপ করেছে এবং এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা, এগুলো বলেছে। তো এইটাতেও উনি যে তাদেরকে পরিচয় করতে গেছেন এবং তার কথা সুরিয়ে করেছে, তা তো করেনি। এখন বিএনপির সঙ্গে লন্ডনে গিয়ে এত কিছু আলাপ হবার পরে সেটা উল্টে গেল। তাহলে কে ভেতরে আছে? একটা হতে পারে, যেটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে হতে পারে, এই কারণে যে আমি এরকম করে বলি, ধর অনেকে বলে না দক্ষিণপন্থীদের উত্থান। দক্ষিণপন্থী বলতে বোঝায় জামাত। তাহলে জামাত মানেই দক্ষিণপন্থীরা, দক্ষিণপন্থী মানে দক্ষিণপন্থী। এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু জামাতের যে উত্থান সেটাই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু হয়নি। জামাত ভেতরে ভেতরে কাজ করছিল। আমরা যখন পুলিশের মার টার খেয়ে অন্যান্য আন্দোলন করছি, জেল খাটছি, জামাতের কয়েকজনের ফাঁসি হয়েছে, সেটা আর এক কেস, এই আন্দোলনের কারণে হয়নি তো, সেটা তো অন্য একটা কেসের কারণে হয়েছে। তারা ভেতরে ভেতরে গুছিয়েছে এরকম করে, তাদের লজিস্টিক্স অনেক স্ট্রং ছিল। 5 তারিখের পরে তাদেরকে ডেকে আপনি পরিচয় করিয়ে দিয়েছে। মানে একদম প্রথম হচ্ছে যে কারা কারা উপস্থিত ছিলেন, সেনাপ্রধান প্রথমে জামাতের নাম বলেছেন, তাও 2 বার। তখন পর্যন্ত দলটার কোনো স্বীকৃতি নেই, রেজিস্ট্রেশন নেই, ক্যান্সেল হয়েছে। তাদেরকে আপনি বঙ্গভবনে ডেকে দিয়েছেন, গণভবনে ডেকে দিয়েছেন, সেখানে তারা কথা বলেছে। আমি এটা জামাতের দোষ বলছি না, মানে কেউ একটা আছে, কোনো একটা শক্তি আছে, সেটা সরকারের ভেতরের শক্তি অত পাওয়ারফুল হবার কথা না, যারা বাইরে থেকে মনে করেছে যে এরা হলো মোর অফ আ ডেমোক্রেটিক ক্যারেক্টার অফ রিলিজিয়াস ফোর্সেস, এদেরকে সামনে আনা যেতে পারে। অনেকে এরকম বলে যে যখন আন্দোলনগুলো চলছে তখন বিএনপি যে চ্যালেঞ্জটা নিতে পারছিল না, তখন বলা হয়েছে যে এই চ্যালেঞ্জ দিতে পারে জামাত, ওরা দেয়ার ফাইটার, তাদেরকে নিয়ে আসো। জানি না, আমি এটা কোনো প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু রিয়েলিটি এরকম হয়েছে যে পরের দিকে দেখা গেল এই যে আজকে যারা এনসিপি করেছে, তখন শিক্ষার্থীদের আন্দোলন, ওদের একটা অনুষ্ঠানে রেস্ট করছে, একেবারে শিবিরের সব ক্যাডাররা গিয়ে ডমিনেট করছে, পরে সেটা আলাদা হয়েছে, সেটা ভিন্ন কথা। তো এই রকম করে ধরেন এরা ফোকাসড হয়েছে, তাদের স্ট্রেংথটা ছিল, সেইটা করেছে। যেটা শাহেদ বললেন না যে আসলে জামাতের সরকারই ভিতরে ভিতরে আছে, এটা কিন্তু হতে পারে। সেটা আবার মজা কি দেখেন, মানে ওই যে কেউ কেউ বলেন না সরকারে আছে, পাওয়ারফুল, কীভাবে বোঝা যায়? ওই হাটকে ডাকতে পারে, বাজারকে ডাকতে পারে, বাস স্ট্যান্ড, এইসব জায়গাগুলোতে কার কার প্রভাব আছে, এই জায়গাতে প্রভাব পুলিশ সহ কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অ্যাডমিনিস্ট্রেশনে আবার জামাত প্রভাব বিস্তার করেছে। মাঝে মাঝে মনে হয় যে দে আর মোর ইন্টেলিজেন্ট এদের চাইতে, বিকজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করবার ক্ষেত্রে ওই জায়গাগুলো বেশি করেছে। আর পুলিশ বলেন বা মাস্তানি, এগুলো তো পলিটিক্যাল ক্যারেক্টার, এগুলো বদনামি বেশি করে। এবং বিএনপি যতখানি ক্রিটিসিজমের মধ্যে পড়েছে, জামাত সম্পর্কে মানুষ বলছে যে না কেন, ওরা তো ভালোই, তারা কি করেছে। মেয়েরা পর্যন্ত বলছে যে না আপনারা যেগুলো বলেন সেগুলো কথা তো ঠিক না, এরা তো আমাদের সাথে ভালো ব্যবহার করে। এবং জামাতও কি করেছে দেখেন, পূজার মণ্ডপে গিয়ে বসে আছে, জামাতের নিজের মধ্যেও তো এটা নিয়ে একটা ঝগড়াঝাটি লাগার মতো অবস্থা। আমরা কি তাহলে মূর্তি পূজার পক্ষে হয়ে গেলাম? আজকে তো পারোয়ার সাহেব হিন্দুদের নিয়ে সম্মেলন করেছেন এবং গান বাজিয়েছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু আর মুসলমান। তো এইটা ওই অর্থে রিলিজিয়াস ফোর্সও না, কিন্তু যে পলিটিক্যাল পার্টি হুইচ ইজ আপডেটিং ইটসেলফ, যারা এই অবস্থার সাথে কোপ আপ করার জন্য চেষ্টা করছে, তো ওদের ওই ইনফ্লুয়েন্সটা আছে। আমি মনে করি যে গভর্নমেন্ট আছে, এইটা একটা বায়োবই টাইপের গভর্নমেন্ট, এদের কোনো ক্যারেক্টার নেই, মানে পলিটিক্যাল ক্যারেক্টার বলে কোনো কিছু নাই, তাদের কোনো ফিক্সড কোনো ডাইরেকশন নাই। উনি যখন মনে করেছেন
যে ঠিক মতো যদি সম্মান নিয়ে বেরিয়ে যেত তারা বিএনপির সাথে খাতির লাগবে, বিএনপির সাথে খাতির করেছেন। এখন দেখছি আমরা জামাতও দেখি চাপ দেয়, তো এইটা কি করছে, ওদেরকে একটু ব্যারাস করার চেষ্টা করছেন। 100% একদম নন পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে পুরো জিনিসটাকে যেটা বলে মানে আপনার করে ফেলছে। এইটা থেকে বেরিয়ে আসবেন আপনি। ওই জন্য আমি বলি যে ইলেকশনের দিন দেখেন উনি এখনো বলেন এমন একটা নির্বাচন হবে সারা দুনিয়া অবাক হয়ে দেখবেন কি চমৎকার নির্বাচন, মারধর কি হবে, গোলমাল কি হবে, কিচ্ছু ঠেকাতে পারবেন না তারা কথাই শুনবে না কেউ। এটা হলো রিয়েলিটি, সবাই বোঝে, উনি বুঝছেন। মাসুদ কামাল ভাই, আমরা শেষের দিকে চলে আসছি যে এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আসলে বেরোনোর উপায় কি, এবং আরেকটি দলের একটু বিশ্লেষণ আনতে চাই, এনসিপির বা এই সংকটকালে তাদের ভূমিকা বা তাদের অবস্থান কি? শুনেন, আমি প্রথমত বলি এনসিপির ভূমিকা এবং অবস্থান কোনো কিছুতে ম্যাটার করে না। তারা মানে ক্রমশ মানে ক্ষয়িষ্ণু হতে হতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, তারা কি বললো কি বললো না এটা আপনারা মিডিয়াগুলো গুরুত্ব দেয়, বাট এই দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নেই এনসিপির, এখন আর কোনো প্রভাব নাই। জেলাগুলোতে যায় দেখেন এনসিপির নাম অনেকে জানে না, একটা অবস্থা। সরকার তাদের গুরুত্ব দেয় কখনো দেয় না। আর সবচেয়ে বড় কথা যেটা মান্না ভাই বললেন, খুব সিরিয়াস কথা, কিন্তু মানে এই গভর্নমেন্টের মধ্যে একটা নন সিরিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই। আর ডক্টর ইউনূস সাহেব সারা জীবন যে কাজটা করুন, কিন্তু বেসিক্যালি কথার ফেরিওয়ালা, কিন্তু মানে এছাড়া ওনার আর কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তো উনি ওইভাবে আগে হাততালি পাই আসছেন। ভাই তখন তো আপনি সভা সেমিনারে গেছেন, কথা বলছেন, নোবেল লরিয়েট হিসেবে গেছেন, লোকে আপনাকে সম্মান টম্মান করছে, হাত মিলাইছে। ওইটা রাষ্ট্র চালানোর এক জিনিসটা। ওই আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিই। উনি 3-0 কনসেপ্ট নিয়ে অনেকদিন ধরে ঘুরতেছেন না, সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন। ঠিক, খুব ভালো কথা, মানলাম। উনি এটা কী কারণে বলছেন, ওই দেশগুলোতে কী বলতে চান, যে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে বলতে যাচ্ছেন, সরকার প্রধানকে বলতে যাচ্ছেন যে এইটা আপনারা বাস্তবায়ন করেন। তা আপনি তো গত 1 বছর ধরে এই দেশে আছেন, দেশ চালাচ্ছেন, দেশের সব কিছু আপনার হাতে, আপনি এটার জন্য কয়েকটা স্টেপ দিচ্ছেন? নট এ সিঙ্গেল স্টেপ। রেট তো বাড়ছে আরো, নট এ সিঙ্গেল স্টেপ। উনি কি কমেছে? উনি কি জিরো এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারছে? আরেকটা জিনিস হলো কি, জিরো প্রভার্টি, জিরো এমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, পার্থক্যটা কি রে ভাই? যদি আপনি জিরো প্রভার্টি করতে পারেন, তো জিরো আনএমপ্লয়মেন্টের প্রয়োজনটা কি? প্রভার্টি তো নাই। তো এইগুলি হলো কি জানেন, এগুলো হলো কি বললাম না, কথার ফেরিওয়ালা। তো কথা দিয়ে ভাই চিরা ভিজে না, এটা আমাদের গ্রামেই বলে দিছে, আমাদের বাপ চাচারা আগেই বলছে যে কথা দিয়ে ভাই চিরা ভিজে না। তো ওই কথা দিয়ে এখন চিরা ভিজানোর চেষ্টা করতেছেন কিনা তাও জানি না, তবে চিরা খুব শক্ত এখন পর্যন্ত। উনি আসলে ওই শতাব্দীর শ্রেষ্ঠ নাকি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন, উনি এগুলি কিছু বুঝেন না, শ্রেষ্ঠও বুঝেন না, নির্বাচনও বুঝেন না। তাহলে কি মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার নিয়ে শঙ্কা অবশ্যই আছে, শঙ্কা। মানে উনি তো মানে নির্বাচনটাকে অস্থির করার জন্য যা যা করার দরকার উনি তাই করতেছেন। এখন যেটা করতেছেন, এই যে আপনি একটা আওলা বাজাইছেন, শুনেন, জাতীয় ঐক্যমত্য কমিশন আলী স্যারের সমালোচনা করছি, মনির হাজারের সমালোচনা করছি, সব করছি, কিন্তু এই কমিশনের প্রধানকে ডক্টর ইউনূস। তাহলে এই যে জিনিসটা দেওয়া হয়েছে ওনাকে, এই যে এইটা যেটা সুপারিশটা, এটা তো তার দায় যে তোনার। উনি বলবেন আমি তো পড়ি না, উনি আসলে কোনো কিছু পড়েও না, উনি কমন সেন্স দিয়ে সব কাজ করে। কমন সেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, কমন সেন্স খুব আনকমন একটা ব্যাপার, কিন্তু সমস্যাটা কি জানেন, কমন সেন্স দিয়ে বড় কাজ হয় না, কমন সেন্স দিয়ে দেশ চালানো যায় না। জি শাহেদ ভাই, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে ঠিক সেমি প্রশ্ন, তার সঙ্গে একটা প্রশ্ন যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এই যে বিএনপির বিরুদ্ধে যে সংস্কার বিরোধী ক্যাম্পেইন হচ্ছে, এতে কি আপনার কাছে মনে হয় কিনা যে বিএনপিকে আসলে না ভোটের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এটি একটি। আর এই যে সংকট বলি বা বিএনপি জামাত এনসিপির বিরুদ্ধে যে মুখোমুখি অবস্থান, যা বিরোধ, এই ক্ষেত্রে এনসিপির আসলে অবস্থানটা কোথায় বা ভূমিকাটা কি? বিএনপি সংস্কারে না ভোট দিবে কি না, গণভোটে, আমি তো বললাম গণভোট নির্বাচনের আগে হবে না, নির্বাচনের দিনই হবে। এখন ওই দিনে আমি বলছি যে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, বিএনপি তো না ভোটে, আপনি যদি এক্স্যাক্টলি আপনি যে নোট অফ ডিসেন্ট সহ যেখানে আমি স্বাক্ষর করেছি, যে মেয়েকে আমি বললাম তোমাকে বিয়ে করলাম আমি, কিন্তু এই জিনিস আমি তোমার অপছন্দ, এখন এইগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, দেখা গেলো মেয়ে বাড়ির কুত্তাটা নিয়ে আসলো আমার বাসায়, তা আমি তো বলবো যে না আমার এটা দরকার নাই। তো নোট অফ ডিসেন্ট মানে বিএনপির যে আপত্তির জায়গাগুলো, সেখানে এটা সহ তারা সাইন করেছিল জনগণের সামনে ওয়াদা করে। এখন নোট অফ ডিসেন্ট ছাড়া যখন বলতেছে এটাই তোমাদের মেনে নিতে হবে, তখন তো বলবে যে না আমি তোমার সব কিছু নিলাম, কিন্তু এই কুত্তা আমি নিব না, বিড়াল আমি নিব না, এটা আমার এনভায়রনমেন্টে সাপোর্ট করে না। সুতরাং এইটা যদি হয়, আমার ধারণা এই অবস্থায় এইটা যেটা হয়েছে সত্যিই ভজঘট এবং এটা একটা ঝামেলাপূর্ণ বিষয়।
বিএনপি যদি না ভোটের প্রচারণা চালায় নিশ্চয়ই বলবে যে বিএনপি সংস্কার চায় না, এবং জামাতের যেটা পরিকল্পনা যদি বিএনপি সরকার গঠন করে এই সংস্কার ইস্যুতেই বছর দুয়েকের মধ্যেই বিএনপিকে জনবিরোধী একটা দল আখ্যা দিয়ে একটা বৃহৎ মোর্চা করার চেষ্টা এনসিপিকে নিয়ে তারা করবে, এটা তাদের পরিকল্পনা। এবং সেই পরিকল্পনার একটা পার্ট হয়েই ঐক্যমত্য কমিশনের বিশেষ বিশেষ কেউ জামাতের হয়ে খেলেছেন এবং ইস্যুটা জিয়ে রেখেছেন তাদেরকে দেওয়ার জন্য, এটা কথা। এখন এনসিপির প্রশ্নটা মাসুদ কামাল ভাই শ্রদ্ধেয়, উনি যেমন একেবারে এনসিপির ব্যাপারে যেটা বললেন, আমি একটু সমীহ দরদ নিয়ে কথা বলতে চাই তাদের ব্যাপারে, এই কারণে যে আপনি যদি আগামীর বাংলাদেশের চিন্তা করেন, সেই আগামীর বাংলাদেশে আপনাকে বিকল্প রাজনৈতিক শক্তি উঠতে সহায়তা করতে হবে। আমি 5 তারিখের পর থেকেই বলে আসছি এখানে, যেহেতু আওয়ামী লীগকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পলাতক, এবং তাদের রায়ে যদি তাদের ফাঁসি টাসি এগুলো হয়, একটা বাংলাদেশে দীর্ঘদিনের জন্য তাদের রাজনীতি করার পট রুদ্ধ। কিন্তু এই রুদ্ধ করার প্রেক্ষিতে কি হয়েছে, আওয়ামী লীগের সব স্রোত এদিকে এসে কিছুটা বিএনপি এনসিপি জামাতের দিকে গেছে, এবং এত বেশি বেগবান যে আমার অনেক কুল ভেঙে চুরে যাচ্ছে, আমার স্থাপনা ভেঙে চুরে যাচ্ছে, আমার দেশের রাইটিস্ট এলিমেন্টের যে উত্থান, তো আপনাকে রাইটিস্ট এলিমেন্টের উত্থানেও আপনাকে ব্যারিকেড দিতে হবে যদি আপনি রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখতে চান। সেই জায়গায় আমি মনে করি এনসিপি ইজ এ অপশন, এবং এই জন্য আমি হয়তো আরও অপশন এই কারণে বিএনপি তো বলেছে যে তারা পরপর 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, তো তৃতীয়বারে তারা ইধার আমার আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে অর জামাতকে দিতে হবে। আপনি দুটোটা দলকে ক্ষমতা দিতে যদি চান, যদি মনে হয় আওয়ামী লীগ বেটার, কেউ কেউ মনে করতে পারে, আমি মনে করি না, তাহলে জামাত, কেউ কেউ মনে করতে পারে জামাত বেটার, আমি মনে করি না। সুতরাং আমার যে অপশন সেটা হলো, আমি মনে করি কিছুটা হলেও এরা ভুল রাজনীতি করুক, শুদ্ধ রাজনীতি করুক, এদেরকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তারা যদি ভদ্র আচরণ করে, তাহলে বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে একটা বিকল্প হিসেবে 10 বছর পর ভাবতে পারে। এবং ওইটা যদি ভাবা যায়, আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্র, কারণ তার আগে আবার ব্যারিকেড দিতে হবে, যেভাবে আওয়ামী লীগকে ব্যারিকেড দেওয়া হয়েছে, জামাতের রাজনীতিকেও নানানভাবে। একটা জিনিস আমি উদাহরণ দিই, বিএনপি এত ভদ্র এবং বোকা রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে, গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিধান যদি তারা কি বলে মেনে নিতে পারে, গণহত্যার দায়ে অন্য রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান তারা ইনকর্পোরেট করতে পারতো আলোচনায়, কিন্তু তারা জোর দেয়নি যে ঐক্যমত নষ্ট হবে। জামাত সেই সুযোগ নিয়ে আজকে একবার অবারিত সুযোগের রাজনীতি করে তারা এই ঐক্যমত নষ্ট করার মূল ক্রিয়ানক হিসেবে কাজ করছে। এই জন্য আমি মনে করি যে আগামীর বাংলাদেশ চিন্তা করলে এনসিপিকেও সমীহের সাথে নিয়ে প্রস্তুতি নিতে হবে। আমাদের সময় একেবারে শেষ, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।